ওয়েলকাম এভরিওয়ান। ব্রেনব্রিজ গ্লোবালের পক্ষ থেকে সেকেন্ড যে পডকাস্ট এপিসোড রয়েছে সেই পডকাস্ট এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আমাদের প্রথম যে পডকাস্ট সিরিজটা করেছিলাম সেই ফার্স্ট পডকাস্ট সিরিজে আমরা আলোচনা করছিলাম কিভাবে জার্মানিতে স্টুডেন্ট অবস্থায় প্রথম জবটা ক্র্যাক করা যায়, অথবা সেই জব ক্র্যাকের জন্য সেটা একাডেমিয়া অ্যান্ড ইন্ডাস্ট্রিতে কোন কোন ধরনের স্কিল সেটগুলো লাগে এবং কিভাবে সেই স্কিল সেটগুলোর জন্য নিজেকে প্রিপেয়ার করা যায়। আমরা পরবর্তী যে ফেজে আজকে আলোচনা করব সেই ফেজটা হচ্ছে যখন সে সেকেন্ড যে ফেজ অর্থাৎ মেইন জবে সে যখন ঢুকে যাবে, সেই জব মেইন জবে ঢোকার পরে তার কোন কোন ধরনের ডিফারেন্সিয়েশনগুলো আছে ইন্ডাস্ট্রি অ্যান্ড একাডেমিয়াতে। তাসিম যেহেতু একাডেমিয়াতে বেশ কিছুদিন ধরে আছে এবং ফুল টাইম জব করছে অ্যাজ এ পিএইচডি স্টুডেন্ট, আমি তাসিমকে জিজ্ঞেস করব যে এই একাডেমিয়াতে আসলে মেইন যে রেসপন্সিবিলিটি জব রেসপন্সিবিলিটিগুলো আছে সেগুলো আসলে তুই কি কি দেখোস, অথবা কি কি তোর ডেইলি জব অ্যাক্টিভিটিসগুলো হয়ে থাকে? একাডেমিয়াতে আসলে আমি যদি এক কথায় বলতে চাই যে কাজ হচ্ছে রিসার্চ করা। এখন এটা বেসিক বেসিক কাজ একদম। এবং শুরুতে আমার ডে টু ডে ওয়ার্ক লাইফে আমি যে জিনিসগুলো করি সেটা হচ্ছে একদম যখন আমি কাজ শুরু করছি, আমি যেহেতু একটা প্রজেক্টে কাজ শুরু করছি, আমার পিএইচডিটা একটা প্রজেক্টের সাথে অ্যাফিলিয়েটেড। ওই প্রজেক্টের কিছু ডেডলাইনস আছে, ওই প্রজেক্টের কিছু ডেলিভারেবলস আছে, সেই ডেলিভারেবলস গুলো আমাকে ফলো করতে হয়। আর একাডেমিয়াতে মেইন কাজ হচ্ছে আর্টিকেল পাবলিশ করা। ওকে, ইভেন কাইন্ড অফ ফর মাই রিসার্চ, পিএইচডি পেপার আমি যদি পাবলিশ। পেপার পাবলিশিং যদি মেইন টাস্ক হয়, যেমন পিএইচডির ক্ষেত্রে আমি যদি আমার পিএইচডি করতে চাই, কমপ্লিট করতে চাই, আমার 3টা পেপার অ্যাট লিস্ট রেডি করতে হবে। ওকে, ইন কত বছরের মধ্যে তোকে তিনটা এটা পেপার? এটা টাইম টু টাইম তো বিভিন্ন পজিশনের পরে ভ্যারি করে। আমি ওকে, যেহেতু একাডেমিক এমপ্লয়ি হিসেবে কাজ করতেছি, আমার জন্য আমার প্রজেক্টের মেয়াদ হচ্ছে 4 বছর। এই ওকে, 4 বছর সময়ের ভিতরে আমাকে মিনিমাম 3টা পেপার পাবলিশ করতে হবে ওকে, আমার পিএইচডি ডিগ্রিটা কমপ্লিট করার জন্য। ওকে, সো কিন্তু সেটা আমার ইন্ডিভিজুয়াল কাজ। এর ওকে, বাইরেও আমার প্রজেক্টের কিছু ডেলিভারেবলস আছে। ওকে, সেই প্রজেক্টের হচ্ছে আমাদের বিভিন্ন প্রজেক্ট মিটিংস হয়, যেগুলো আমার একটা ডে টু ডে ওয়ার্ক লাইফের ভিতরে ইনক্লুডেড। এইসব প্রজেক্ট মিটিং গুলো আমাকে অ্যাটেন্ড করতে হয়। এইসব প্রজেক্ট মিটিং এ বিভিন্ন ডেলিভারেবলস, বিভিন্ন ডেটা শেয়ারিং, বিভিন্ন প্ল্যাটফর্ম তৈরি হয়। সেখানে আমরা অন্যান্য, যেহেতু আমি একটা ইন্টারডিসিপ্লিনারি প্রজেক্টে কাজ করি, মানে এখানে বিভিন্ন ডিসিপ্লিনের মানুষজন আছে। ওকে, ফর এক্সাম্পল, এখানে অনেক ইকোলজিস্ট কাজ করতেছে, এখানে কিছু আছে ইন্ডাস্ট্রি কাজ করতেছে। সো যেহেতু ডিফারেন্ট স্টেক হোল্ডার এখানে ইনভলভ, সো প্রত্যেকের একটা কমন প্ল্যাটফর্মে আসতে হয় শুরুতে। তো প্রথমে দেখা গেছে যে আমার প্রজেক্টের শুরুতে এই মিটিং গুলাই প্রথমে হয়েছে, যে আমরা কোন কোন জায়গায় এগ্রি করি, কোন কোন জায়গায় ডিসএগ্রি করি। আমরা আমাদের 1 বছর পরে আমরা এই সেই জিনিসগুলো আমাদেরকে, যেহেতু আমারটা মিনিস্ট্রি ফান্ডেড প্রজেক্ট, মিনিস্ট্রিকে ডেলিভার করতে হবে। ওকে, সো আমরা ওইগুলা ঠিক করে সেগুলা নিয়ে বিভিন্ন পার্ট নিয়ে আমরা কাজ করা শুরু করি। এটা হচ্ছে আমার ডে টু ডে লাইফের জব আচ্ছা, রেসপন্সিবিলিটিস। আমার এই জায়গায় একটা কোয়েশ্চেন আছে। তুই যে বললি যে এখানে তোর পিএইচডি ডিগ্রিটা নেওয়ার জন্য তোকে মিনিমাম 3টা পেপার পাবলিশ করতে হবে। হ্যাঁ, এটা কি আসলে ম্যাক্সিমাম পিএইচডি ডিগ্রির ক্ষেত্রে সত্যি? মানে কাইন্ড হ্যাঁ, অফ ধর কেউ যদি মেকানিক্যাল সাইডে অথবা সোশ্যাল সায়েন্সে অর অন্য যে কোনো স্টেমের যে কোনো একটা ফিল্ডে কাজ করতে হয় তাকে হ্যাঁ। মিনিমাম 3টা পেপার পাবলিশ করতে হবে এই ধরনের একটা ব্যাপার নাকি? কিছু সেটা কিছু ক্ষেত্রে 2টা পেপার পাবলিশ করলেও পিএইচডি ডিগ্রি অ্যালাউ করে। সেটা ওকে, ইনস্টিটিউট টু ইনস্টিটিউট ভ্যারি করে। ওকে, অথবা কেউ চাইলে মনোগ্রামও করতে পারে। ওকে, হুইচ ইজ হোয়াট ইজ? লাইক আ থিসিস পেপার। হুম, হুম, মাস্টার্স থিসিসে আমরা যে ধরনের থিসিস পেপার লিখে সাবমিট করি, হুম, সে ধরনের একটা বই হিসেবে সাবমিট করা যায় পুরা ওকে, কাজটাকে। হুম, অথবা কিউমুলেটিভ। কিউমুলেটিভ হচ্ছে আমি 3টা বা 4টা একই রিসার্চ ডিরেকশনে হুম, আমি হচ্ছে পেপার পাবলিশ করলাম। হুম, সেই পেপারগুলাকে কিউমুলেটিভ করে আমি হুম, আমার একটা বুক রেডি করলাম, হুম, থিসিস বুক হিসেবে, যেটা আমি আমার পিএইচডি ডিফেন্সে আমি ডিফেন্ড করব। সো এটা ওকে, এটা হবে আমার হচ্ছে কিউমুলেটিভ কিউমুলেটিভ পিএইচডি। ওকে, সো ওকে, দেখা যায় যে অনেকে আছে যারা অনেক অ্যাক্টিভ, অনেক কাজ করতে পারে, হুম, অনেক একাডেমিক ইয়াতে অনেক এক্সিলেন্ট পারফর্মার। তারা দেখা যায় যে 5টা, 6টা, 7টা, ইভেন 8টা পেপার দিয়েও একটা কিউমুলেটিভ পিএইচডি থিসিস কমপ্লিট করে। হুম, আবার রিসার্চ আসলে খুবই আনসার্টেন একটা থিং।
কারণ আমি সবকিছু অ্যাজাম্পশনের পরে চলতেছে। আসলে আমার হুম, পুরা কাজটাই চলতেছে অ্যাজাম্পশনের পরে। আমি অ্যাজিউম করে নিছি যে এটা রেজাল্ট পাবো, কিন্তু আমি যদি না পাই সেক্ষেত্রে আমার ওইটা তো ফেলিয়ার হবে। সো আমি এই পেপারটা দেখা গেল পাবলিশ করতে পারলাম না, সেক্ষেত্রে ওকে। অন্য অন্য আরো অনেক ওয়ে আছে আচ্ছা, আচ্ছা, আচ্ছা। যেগুলোতে করা পসিবল। আচ্ছা, আর এখন আমি যদি আরেকটা, আমার কাছে, আমি যেহেতু আসলে একাডেমিক লাইফে কাজ করি না, আমার হুম, এই কোয়েশ্চেনটা সবসময় মাথার মধ্যে আসে যে আসলে বেসিক্যালি ফর এ পিএইচডি ডিগ্রি ইন জার্মানি, হ্যাঁ, ওই যে ৩টা বল অথবা ২টা বল পেপার পাবলিশ করে তার পিএইচডি ডিগ্রিটা নেয়া, অন এভারেজ কত সময় লাগে এটা করতে আসলে? অন অ্যাভারেজ ৩.৫ থেকে ৪ বছর লাগে। অর্থাৎ আমরা যদি এই পুরো জিনিসটাকে একদম র‍্যাপ আপ করি, তাহলে হুম, একাডেমিক ক্ষেত্রে আমি বলতে পারি মেইন পার্সপেক্টিভই হয়ে থাকে অথবা উদ্দেশ্যই হয়ে থাকে যে সে পেপার পাবলিশ করবে মিনিমাম ২টো অথবা ৩টা, হ্যাঁ, এবং সেই ৩টা পেপার অথবা ২টো পেপারের কম্বাইন্ড করে সে হচ্ছে কাইন্ড অফ তার পিএইচডি ডিগ্রিটা নিবে, ডিপেন্ড করবে। সে ডিফেন্ড তার করবে, পিএইচডি ডিগ্রিটা ডিফেন্ড নিবে। করবে, হ্যাঁ। ওকে, ফাইন। আমার মনে হয় ইন্ডাস্ট্রিতে এরকম না। না, আমার মনে হয় এরকম আমি না। জানতে চাচ্ছি, কারণ এটা আমি যেহেতু কখনো ইন্ডাস্ট্রিতে কাজ করি নাই, ওকে। সো আমার আসলে জানার মানে হুম, হুম। অনেকগুলা জায়গা আছে, হ্যাঁ। হুম, 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 যে অবশ্যই। আমি ১ম যেটা জানতে চাচ্ছি সেটা হুম, হচ্ছে তোর ওয়ার্কিং লাইফে হুম। তোর কি ধরনের কাজ করতে হয়? ওকে। সো আমি যেহেতু ইন্ডাস্ট্রিতে কাজ করি, আমাদের ইন্ডাস্ট্রিতে কাজগুলো মেইনলি হয় বিগ অর স্মল প্রজেক্ট লেভেলে, হ্যাঁ? সো আমার প্রত্যেকটা জায়গায় আমি যখন ডে টু ডে লাইফ শুরু করি, তো আমার জানি যে আমাদের হচ্ছে ডিফারেন্ট প্রজেক্ট থাকে। হুম, সেটা আমাদের বিভিন্ন ক্লায়েন্ট, আমি যেহেতু অ্যাজ এ কনসালটেন্ট হিসেবে কাজ করি, আমরা অনেকগুলো হচ্ছে আমাদের ক্লায়েন্ট আছে। তাদের প্রত্যেকের আলাদা করে চাহিদা থাকে যে প্রত্যেকটা ক্লায়েন্ট একেকটা জিনিস চায়। তো সেই প্রজেক্ট রিলেটেড হুম। সেই প্রজেক্টগুলোর ক্লায়েন্টগুলো যেভাবে চায়, সেই প্রজেক্টগুলোকে সামারাইজ করে অথবা রেডি করে আমরা ক্লায়েন্টদেরকে ডেলিভার করি কাইন্ড অফ। হ্যাঁ? তো এই একটা কাজ আমরা মেইনলি হচ্ছে ক্লায়েন্ট যেরকম করে চাই সেরকম করে হচ্ছে আমাদের প্রজেক্ট টু প্রজেক্ট হচ্ছে নিজেদেরকে কাইন্ড অফ কি বলবো, ভাঙাচোরা করতে হয় অথবা হচ্ছে তৈরি করতে হয় অথবা বলতে পারো যে চেঞ্জ করতে হয় আরকি, হ্যাঁ? তো অনেক ধরনের ক্লায়েন্ট আমরা পাই, অনেক ধরনের ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে হয়তোবা কাজ করতে হয় আমাদেরকে। আমার এই জায়গায় আরেকটা কোয়েশ্চেন আসছে যে এই জায়গায় মনে হয় একাডেমিক মানুষজন একটা কাইন্ড অফ একটা ফ্রিডম পায় আরকি। আমার এটা পার্সোনালি যে কাইন্ড অফ ধর যে আমি যেহেতু অ্যাজ এ কনসালটেন্ট হিসেবে হুম, কাজ করতেছি ইন্ডাস্ট্রিতে। তো আমার হচ্ছে বেশিরভাগ সময় কাজ করতে হচ্ছে কি, যে ক্লায়েন্ট যেভাবে চায় সেভাবেই হচ্ছে আমাকে ডেলিভারেবল গুলো রেডি করতে হচ্ছে। কিন্তু একাডেমিক এর ক্ষেত্রে কিন্তু কাইন্ড অফ আমার মনে হয় এরকম না। তোদের ক্ষেত্রে অনেক বেশি স্বাধীনতা থাকে যে তুই কিরকম করে কাজ হ্যাঁ, করবি সেটা তোর উপর। হ্যাঁ। এই এই স্বাধীনতাটা একাডেমিক লাইনে সব প্রজেক্টের ক্ষেত্রেই হচ্ছে প্রযোজ্য। ওকে, ওকে, ওকে। কারণ প্রত্যেকটা রিসার্চ প্রজেক্টই দেখা যায় যে কিছু স্পেসিফিক গোল দিয়ে শুরু করা হয়। হুম, হুম, হুম। কিন্তু এটার কোনো মানে সবকিছু হাইপোথিসিস বেসড। ওকে। সো দেখা যায় যে আ আমাকে ফান্ড করতেছে মিনিস্ট্রি। হুম, হুম। তাদের কাছে আমি বলে আসলাম যে আমি এই হাইপোথিসিস নিয়ে কাজ হুম, হুম, করব। হুম, হুম। বাট এটা ম্যান্ডেটরি না যে আমাকে ওই হাইপোথিসিস গুলাই প্রুফ করতে হবে ওকে, অথবা ওই গোলস গুলাই অ্যাচিভ করতে হবে। ওকে। মেবি ইন দ্য মিডল অফ দ্য প্রজেক্ট আমি দেখলাম যে দেয়ার ইজ সামথিং নিউ হুম, যেটা আরো বেশি কাজে দিবে হুম, হুম, বা হুম, আরো বেশি আ এফিশিয়েন্ট হবে। হুম। সো আমরা আমাদের গোল চেঞ্জ করতে পারি প্রজেক্টের ভিতরে। ওকে, যেটা আমার মনে হয় ইন্ডাস্ট্রিতে ইন্ডাস্ট্রিতে না। আমার মনে হয় এই জায়গায় না। আমাদের এই জায়গায় হয়তোবা স্বাধীনতার ক্ষেত্রে একটা বাউন্ডারি আছে। কারণ হচ্ছে আমরা ইন্ডাস্ট্রিতে আসলে ইন্ডাস্ট্রির ভেতরে যে প্রজেক্টগুলা হয়, সেই প্রজেক্টগুলা ওরা যেভাবে চায় আমাদেরকে সেভাবেই ডেলিভারেবল হিসাবে এখান রেডি করতে হয় এখান আরকি। এই থেকে জায়গায় আমার আমার মনে একটা হয় স্বাধীনতার একটা ব্যাপার আছে। হ্যাঁ, আরেকটা জিনিস আমার একটু কোয়েশ্চেন, সেই জায়গায় হচ্ছে এই যে টাইমিং এর ব্যাপারটা। যেমন আমরা জানি যে আমাদের প্রজেক্টগুলার একটা নির্দিষ্ট টাইমের হয়। যে সাপোজ সেটা আমার ক্লায়েন্ট চাচ্ছে যে এই পুরা প্রজেক্টটা হচ্ছে ৩ মাসের জন্য, সে ৩ মাসের মধ্যে সে এটা পুরা র‍্যাপ আপ করতে যাচ্ছে। এর মধ্যে আমাকে রেজাল্ট তাকে ডেলিভার করতে হবে। অথবা ৫ মাসের মধ্যে করতে হবে অথবা ১ বছরের মধ্যে। সো আমি জানি আমার মাথার উপর একটা হিউজ প্রেশার আমার কাছে সবসময় কাজ করতেছে যে আমাকে যেভাবেই হোক এই রেজাল্টটা কাইন্ড অফ ১ বছরের মধ্যে অথবা ৩ মাসের মধ্যে ক্লায়েন্টের ইচ্ছা অনুযায়ী আমাকে যেভাবে হোক রেডি করে দিতে হবে। হ্যাঁ। সো আমার যে ওয়ার্কিং প্রেশার অথবা যে মেন্টাল একটা প্রেশার আমার সবসময় আমাকে কাজ করতেছে, সেই জিনিসটার ক্ষেত্রে মনে হয় তোরা একাডেমিক লাইনে যারা কাজ করছো সেখানের মধ্যে অনেক বড় একটা স্বাধীনতা তোরা পাস। আমার যদি আমার ভুল না মনে হয়ে হয় থাকে। স্বাধীনতাটা এখানেও আসলে এতটা স্বাধীন না আমরা। ওকে। হ্যাঁ, কারণ আম দেখা যায় যে ডেডলাইনের প্রেশার আমাদের উপরেও থাকে। হুম, প্রত্যেকটা প্রজেক্টই যখন শুরু হয় হুম, তখন তার ইয়ারলি মিটিংস থাকে হুম, এবং হুম, সেই মিটিংসে অনেকগুলা ডেলিভারেবল সেট হয় হুম। এবং ওই ডেলিভারেবলস গুলা মাথায় নিয়ে আগাইতে হয় সবসময়।
কিন্তু দেখা যায় যে পেপার পাবলিশিং এর যে ব্যাপারটা সেটার ক্ষেত্রে টাইমটা অনেক ফ্লেক্সিবল, কারণ পাবলিশিং টাইমটা জার্নাল টু জার্নাল ভ্যারি করে, সো ওইটা অনেক ফ্লেক্সিবল। বাট অন্যান্য ডেলিভারেবলস গুলা টাইম টু টাইম অলওয়েজ দিতে হয়। সেখান থেকে আমরা যেটা থেকে বেনিফিট পাই সেটা হচ্ছে আমাদেরকে কেউ লাস্ট মিনিট চেঞ্জেস আনতে বলে না। এক্স্যাক্টলি এই দিক থেকে আমরা ফ্রিডম। সেক্ষেত্রে ইন্ডাস্ট্রিতে কি এরকম হয়? না না না, এই জায়গায় মনে হয় আমরা অনেক ধরনের, এই জায়গায় আমার একটা আছে, সেটা হচ্ছে যে আমাদেরকে একদম ভেরি লাস্ট মোমেন্টও আমাদের ক্লায়েন্ট অনুযায়ী হচ্ছে, আমাদের ক্লায়েন্ট যদি চায় হ্যাঁ যে তার একটা নির্দিষ্ট জিনিস পছন্দ হচ্ছে না অথবা কোনো কিছু তার চেঞ্জ করতে ইচ্ছে হচ্ছে, তো সেই জিনিসটা তারা লাস্ট মোমেন্টেও, ভেরি লাস্ট মোমেন্টে আমরা আমাদের ক্লায়েন্টদেরকে ধরে রাখার জন্য হলো তারা বলে, তো তাদের ইচ্ছা অনুযায়ী আমাদেরকে হচ্ছে যে একদম ভেরি লাস্ট মোমেন্টে অ্যাডাপ্ট করে আমাদের তাহলে তো অনেক বেশি আমার এটা মনে হয় যে ওয়ার্ক লাইফ ব্যালেন্স, এই ওয়ার্ক লাইফ ব্যালেন্সের ব্যাপারটা যেহেতু চলে আসতেছে, সো এই জায়গায় আমি বলবো যে আমাদের যারা ইন্ডাস্ট্রিতে কাজ করি আমরা আসলে এই ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা, জার্মানির একটা মিথ আছে যে জার্মানিতে হচ্ছে ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা খুবই ভালো, হ্যাঁ ইন জেনারেল। আমি ইন্ডাস্ট্রিতে যেহেতু আজকে 2 বছর ধরে কাজ করতেছি, আমি বলবো যে হ্যাঁ অবশ্যই এটা অনেক ভালো, কিন্তু আমরা যখন প্রজেক্ট সাবমিশনের টাইম আছে, যখন প্রজেক্টটাকে একদম ফাইনালাইজ স্টেজে সেটাকে র্যাপ আপ করার টাইম যখন চলে আসে, তখন কিন্তু আমাদেরকে হয়তোবা ওই যে 8 ঘন্টা ধরে ডেইলি কাজ করা, সেটা হয়তো আমরা সবসময় মেনে চলতে পারি না। আমরা হয়তো এমনও দেখা গেছে, আমি পার্সোনালি ওই প্রজেক্ট ডেলিভারেবল টাইম আসার সময় আমি এক দিনের মধ্যে 10 ঘন্টাও কাজ করতেছি, 12 ঘন্টাও কাজ করতেছি, ইভেন এমনও হয়েছে আমি 14 ঘন্টাও একদিনে হয়তো বা কাজ করছি, কারণ আমার সাবমিশন ডেডলাইন চলে আসছে। তো সেই জিনিসটা কি আসলে তোদের একাডেমিক ক্ষেত্রে আসলে কিরকম? কিছু কিছু ক্ষেত্রে তো হয়, যেমন পেপারের, আমি একটা পেপার সাবমিট করলাম, সেটা রিভিউ জমা দিতে হবে, একটা ডেডলাইনের প্রেসার থাকে, কিন্তু তুই যেটা ফেস করো সেটা না। তবে আরেকটা যেটা একাডেমিয়াতে ফেস করা হয় সেটা হচ্ছে, ফর এক্সাম্পল তুই যেমন বললি যে তুই একদিন 8 ঘন্টা বা 10 ঘন্টা কাজ করছস, বাট যখন তোর কাজটা তুই ল্যাপটপটা বন্ধ করে দিছস, ইউ নো দ্যাট the work is done, বাট একাডেমিয়াতে এটা হয় না। আমি আমার ল্যাপটপ বন্ধ করে দিলে আমার মাথায় সবসময় ঘুরতে থাকে যে আচ্ছা আমি যেটা করতেছি এটার আউটকাম কি হবে, মনে হয় আমাকে আমি যে প্রসেসে আগাচ্ছি এটাতে হবে না। তো এই যে একটা, এটাকে একাডেমিয়াতে বলা হচ্ছে ইটারনাল স্ট্রেস। এক্স্যাক্টলি, অলওয়েজ একটা স্ট্রেসের মধ্যে থাকা, কোনো উইকেন্ড বাদ যায় না, কোনো ভ্যাকেশনে বাদ যায় না। ভ্যাকেশনে যেও দেখা যায় যে মনে হয় যে আমার ওই পেপারে এটা মনে হয় কিছু একটা করতে হবে, হ্যাঁ, বা এটা কিছু। সো এই স্ট্রেসের ক্ষেত্রে যদি ওয়ার্ক লাইফ ব্যালেন্সের কথা চিন্তা করি একাডেমিয়ার পার্সপেক্টিভ থেকে, তাহলে আমার মনে হয় ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা আসলে অ্যাপ্লিকেবলই না। ওকে ওকে, স্টার্টিং এর দিকে একাডেমিয়াতে যে প্রবলেমটা হয়, আমি জানি না আমি কি করব, আর ইন দ্য কিছুদিন যাওয়ার পরে আমি এখন জানি আমি কি করব, কিন্তু আমি জানি না কিভাবে করব। তার কিছুদিন পরে দেখা যায় যে ওকে, এখন আমি জানি কি করব, আমি কিভাবে করব এটাও জানি, কিন্তু আমি এটাকে লিখবো কিভাবে। এক্স্যাক্টলি, ওকে ফাইন। সো দেখা যায় যে একটা অলওয়েজ একটা মেন্টাল একটা স্ট্রেসের ভিতর দিয়ে যেতে হয়, যেটা আমার মনে হয় যে ইন্ডাস্ট্রিতে ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা, এই জায়গায় আমার একটা জিনিস শুধু শেয়ার করার আছে। আমি যে তোকে অলরেডি বললাম যে হয়তোবা কখনো আমরা কম কাজ করতেছি, হয়তো একটা সময় আমরা বেশি কাজ করতেছি, যেহেতু আমরা সাউথ এশিয়ান একটা ব্যাকগ্রাউন্ড থেকে আসছি। আমি যখন আমার ফার্স্ট ইন্টার্নশিপ শুরু করছিলাম, তো আমি খুব ভয়ে থাকতাম যে ও মাই গড, আমার বস কি বলবে, যে আমি ঠিকমতো কাজ করতেছি কিনা, অথবা আমি নতুন যখন শুরু করছি আমি ঠিকমতো জানি না, আমি স্কিলফুল না, আমি কাজগুলো কিভাবে করব। তো এক সময় আমি যখন ফার্স্ট ইন্টার্নশিপ শুরু হওয়ার মনে হয় 1 মাস অথবা 2 মাস পরে, আমি আমার একটা কলিগকে এই জার্মানিতে আমি নক করছিলাম, এবং আমার মনে আছে একদম স্পেসিফিকলি সন্ধ্যা 7টার দিকে আমি ওকে টিমসে একটা মেসেজ দিছিলাম যে এই জিনিস, যে আমি এটা বুঝতেছি না, তুমি এটা জানো কিনা। ও খুবই জেনারেল ভাবে সেটা সেই দিন দেখে না, এবং এর পরের দিন দেখছে আর কি। হ্যাঁ, এর পরের দিন দেখার পর ও আমাকে রিপ্লাই যেটা দিছে সেটা আমার এখনো মনে পড়ে। ও আমাকে রিপ্লাইটা দিছিল হচ্ছে এটা, যে তানজিদ তুমি সন্ধ্যা 7টায় কাজ করতেছিলা। হ্যাঁ, তো আমি তো খুবই সাউথ এশিয়ান একজন মানুষ, বাংলাদেশ থেকে আসছি, আরে ভাই 7টাকে, আমরা রাতে 9টা পর্যন্ত অফিসে কাজ করার জন্য মানে রেডি, হ্যাঁ, কামলা দেওয়ার জন্য সবসময় রেডি। তো ও আমাকে রিপ্লাই দিছিল যে এটা ভেরি উইয়ার্ড, ইট ইজ জার্মানি নট জাপান। হ্যাঁ, ইট ইজ জার্মানি নট জাপান। আমরা এখানে মানে জীবনের জন্য, মানে ইয়ার জন্য, মরণপণ আমরা এখানে কাজ করি না। হ্যাঁ, আমরা এখানে জীবনে বেঁচে থাকার একটা মাধ্যম হিসেবে কাজ করি। তোমাকে এখানে সন্ধ্যা 7টা পর্যন্ত, হ্যাঁ, তো আমাকে তুমি এখানে সন্ধ্যা 7টার পরে, মানে ওই সময় তুমি আমাকে কখনো মেসেজ দিবা না অথবা টেক্সট করবে না, তুমি আমার ওয়ার্ক টাইমের মধ্যে আমাকে মেসেজ দিবা, এর বাইরে কখনো কাজ করবে না। তার মানে জার্মানরা এই ওয়ার্ক লাইফ ব্যালেন্সের ব্যাপারে অনেক স্ট্রিক্ট। এক্স্যাক্টলি। আর আমার ক্ষেত্রে আমি যদি বলি, আমার সুপারভাইজার যখন আমি শুরু করি, সো আই ওয়াজ থিংকিং যে আমাকে সকালে, যেহেতু আমার সুপারভাইজার জার্মান, তো
তো ও সকাল 6টা বাজে অফিস শুরু করে। নরমালি আমি তার মেইলের উত্তর পাই সকাল 6টা বাজে, এবং দেখা যায় যে আমি সন্ধ্যা 7টা পর্যন্ত আসি অফিসে, কিন্তু সে 3টার দিকে চলে গেছে। সো আমি প্রথমে বুঝতাম না যে আমার আসলে ওয়ার্কিং টাইমটা কখন শুরু আর কখন শেষ করা উচিত, কারণ আমি যেহেতু যে একটা মেন্টালিটি নিয়ে আসছি যে আই হ্যাভ টু স্টার্ট এট সাম পয়েন্ট এন্ড ফিনিশ এট সাম পয়েন্ট। বাট আমার সুপারভাইজার দেন একটা মিটিং এ আমাকে বলল যে তোমার ইচ্ছা, তুমি যখন ইচ্ছা তখন শুরু তোমার করতে যখন পারো, ইচ্ছা তুমি তখন কাজ করবা। তোমার ও আমাকে বলছে আই এম এ মর্নিং পারসন, দ্যাটস আমি ওয়াই আই আগে স্টার্ট শুরু এট করি। 6। আর আমি হচ্ছে মর্নিং পারসন না, সো আমি সকালবেলা কাজ করি না। আমি দেখা যায় যে ওকে ফাইন। যখন ডে প্রোগ্রেস করে তখন আমি আমার কাজ করা আচ্ছা শুরু করি। এখন এদিক আমরা থেকে আমার মনে হয় যে একাডেমিয়াকে যতক্ষণ পর্যন্ত আমি আমার কাজ ডেলিভারি দিতেছি, আমার এটা ম্যান্ডেটরি না যে আমাকে এত সময় অফিসে থাকতে হবে, অথবা ওই যে কার্ড পাঞ্চ ইন পাঞ্চ আউটের কোনো ব্যাপার নাই। আমি লাইব্রেরিতে কাজ করতে পারি, আমি আমার বাসার রুমে কাজ করতে পারি, আমি যে কোনো জায়গায় কাজ করতে। এদিক থেকে আমার মনে হয় ফ্লেক্সিবিলিটিটা এখন আছে। সেকেন্ড যে মানে যে টপিক আমরা এখানের মধ্যে হয়তোবা সবাই অনেক বেশি জানতে চায় আর কি, সেটা হচ্ছে স্যালারি স্ট্রাকচার কেমন, আসলে অথবা হচ্ছে যে জবের যেই কি বলবো যে যেই কি কাইন্ড অফ হচ্ছে সেই জব কন্ট্রাক্টটা কি কাইন্ড অফ সেটা পার্মানেন্ট জব কন্ট্রাক্ট কেমন, কোথায় পাওয়া যায়, এখানে একটা এবং সেই অনেক বড় জিনিসটা কি, ডিসকাশন সেই আছে। জিনিসটা আছে সেটা কেমন আসলে একাডেমি। আমার প্রথম যেটা অথবা একদম ইন্ডাস্ট্রি পার্সপেক্টিভ থেকে এন্ট্রি জানার ইচ্ছা, হ্যাঁ। ইন্ডাস্ট্রি পার্সপেক্টিভ থেকে আমার যেটা জানার ইচ্ছা সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিতে কি পার্মানেন্ট জব কন্ট্রাক্টটা পাওয়া ইজিয়ার? আচ্ছা আমি যতটুকু জানি যে এখানের মধ্যে ইন্ডাস্ট্রিতে ম্যাক্সিমাম জায়গায়, হ্যাঁ ম্যাক্সিমাম জায়গায় কাইন্ড অফ 90 to 95% জায়গায় এখানে যখন একটা জব কন্ট্রাক্ট দেয় তখন সেটা একটা পার্মানেন্ট জব কন্ট্রাক্ট দেয়। পার্মানেন্ট জব কন্ট্রাক্ট তার মানে এটা না যে তোমার জবটা কখনো যাবে না, হ্যাঁ পার্মানেন্ট জব কন্ট্রাক্টটা মানে হচ্ছে ইন্ডাস্ট্রি চাইলে তোমাকে যে কোনো সময় হয়তোবা তার প্রয়োজন অনুযায়ী একটা নির্দিষ্ট নোটিশ পিরিয়ড দিয়ে তোমাকে ফায়ার করতে পারবে, বাট তোমাকে একটা ভেরি লং টার্ম অথবা আনলিমিটেড একটা জব কন্ট্রাক্ট দিবে, যেটাকে বলে আনলিমিটেড জব কন্ট্রাক্ট, হ্যাঁ সেটাকে দিবে। এবং আরেকটা ব্যাপার আমার আসলে জানার ইচ্ছে সেটা হচ্ছে স্যালারি পার্সপেক্টিভ কেমন হয়, যে একাডেমিয়াতে একজন এন্ট্রি পজিশন যখন যাবে, একটা স্টুডেন্ট ফ্রেশ গ্রাজুয়েশনের পরে যখন সে মেইন জবে যাবে, স্যালারি রেঞ্জটা কেমন হয় এবং সেটা সর্বোচ্চ কতটুকু পর্যন্ত হতে পারে? এখানে স্যালারি স্ট্রাকচারটা ওয়েল ডিফাইন্ড জার্মানিতে। ভেরি গুড, ওকে সেটা ভেরি কেমন? ওয়েল ডিফাইন্ড। সেটা হচ্ছে টিভিএল স্ট্রাকচার বলে। টিভিএল আমাদের যারা দেখবে আমাদেরকে, তারা যদি জানতে চায় টিভিএল স্ট্রাকচারে স্যালারি কোন লেভেলে কেমন, এটা গুগল করলে পাওয়া যাবে টিভিএল স্যালারি স্ট্রাকচার জার্মানি। এটা এখানে গেলে সে এন্ট্রি লেভেলে কেমন স্যালারি পাবে, তার 1 বছর এক্সপিরিয়েন্স হলে তার একটা লেভেল আপ বলে, স্টুপা বলে, যার মানে লেভেল আপ হবে, এভাবে অনেকগুলা লেভেলে যেতে পারে। সো টিভিএল E13 হচ্ছে পিএইচডি লেভেলের। এটা কি এন্ট্রি এন্ট্রি লেভেলে পিএইচডি বা রিসার্চ অ্যাসোসিয়েট বা এই ধরনের জবগুলার এন্ট্রি লেভেলে। আর ওয়ার্ক স্টুডেন্টগুলার লেভেলে এটা ভ্যারি করে। মিনিমাম সেটা রেঞ্জটা কেমন হতে পারে ইয়ারলি যদি বলে? এখানে আরেকটা ব্যাপার আসছে, সেটা হচ্ছে ওয়ার্কিং টাইম। ওকে, হ্যাঁ হ্যাঁ। এখন 2 ধরনের কন্ট্রাক্ট হইতে পারে রিসার্চের ক্ষেত্রে। একটা হচ্ছে পিএইচডি কন্ট্রাক্ট এবং একটা হচ্ছে একাডেমিক এমপ্লয়ি কন্ট্রাক্ট। নরমালি একাডেমিক এমপ্লয়ি কন্ট্রাক্ট গুলা 100% ওয়ার্কিং টাইম কনজিউম করে। সো ওরা যদি 100% একাডেমিক মানে ওয়ার্কিং টাইম কনজিউম করে তাহলে কেমন হয় না? তাহলে এটা 45 প্লাস 45,000 ইউরো। এটা কি পার ইয়ার বিফোর ট্যাক্স। হ্যাঁ ওকে, বিফোর ট্যাক্স। এবং এটা কি এটা 45,000 পার ইয়ার, এটা হচ্ছে বেসিক, এটা থেকে বেশি হতে পারে? হ্যাঁ বেশিও হতে পারে, সর্বোচ্চ কিন্তু বেশি হয় না সাধারণত। ওকে ওকে, কারণ সবাই টিভিএল E13 এ লেভেল 1 থেকে শুরু করে। সো লেভেল 1টা এখন আমার জানা মতে কিছুদিন আগে টাড়ানোর পরে এটা সম্ভবত 46 বা 47 এর এই রেঞ্জে আছে বিফোর ট্যাক্স। সো এটা ওইখানে ওইভাবে ভ্যারি করে। কিন্তু এখানে একটা ক্যাচ আছে, সেটা হচ্ছে একাডেমিক এমপ্লয়ি বাদে পিএইচডি অনেক পজিশন থাকে, যেগুলো হচ্ছে 65% ওয়ার্কিং টাইম ন্যাচারাল সায়েন্সের ক্ষেত্রে এবং 75% ওয়ার্কিং টাইম হচ্ছে ইঞ্জিনিয়ারিং পজিশনগুলোর ক্ষেত্রে। তো এটা কিভাবে ভ্যারি করে? কারণ তারা ধারণা করে নেয় যে তুমি এই প্রজেক্টের জন্য তোমার ওয়ার্কিং টাইম মানে 40 আওয়ার্স পার উইকের 65% টাইম তুমি এই প্রজেক্টের জন্য কাজ করবা, আর বাকি 35% টাইম হচ্ছে তুমি তোমার ইন্ডিভিজুয়াল পিএইচডির জন্য কাজ করবা, যেটার জন্য ওরা পে করে না। ওকে, তার মানে হচ্ছে টিভিএল E13 এর 65% যেই টাকাটা আসবে সেই টাকাটা হচ্ছে তোমার স্যালারি ফর ওয়ার্কিং অন দ্যাট প্রজেক্ট, অর ইউ আর গেটিং
ফান্ডেড ফর দ্যাট অ্যামাউন্ট অফ টাইম। বাকি 30% টাইম হচ্ছে তোমার নিজের ইনভেস্টমেন্ট তোমার পিএইচডির ওকে জন্য। ওকে এটা হচ্ছে পিএইচডি কন্ট্রাক্ট। আর একাডেমিক একাডেমিক যে গুলার এমপ্লয়ি ক্ষেত্রে যেটা আছে সেটা হচ্ছে 100% পেইড। দ্যাট ওকে মিন্স 40 আওয়ার্স পার উইকের জন্য তুমি পেইড হচ্ছ। আর একটা ব্যাপার আছে যেটা ইম্পর্টেন্ট খুবই রিসার্চের ক্ষেত্রে, কারণ জার্মানিতে ব্লু কার্ড, এক্স্যাক্টলি অবশ্যই ব্লু কার্ড এবং পার্মানেন্ট রেসিডেন্স যারা আসে জার্মানিতে তারা তো এগুলা টার্গেট নিয়েই আসে। সো ইম্পর্টেন্ট দিকটা হচ্ছে স্টেম, যেটাকে বলে STEM, স্টেমের যে ইয়াটা আসে। স্টেমের যে ফিল্ডটা, হুম, হুম, হুম। এই ফিল্ডটা জার্মানি স্কিলড ওয়ার্কারের হিউজ একটা ল্যাকিংস আছে এবং ওরা এটাকে ওভারকাম করার চেষ্টা করতেছে। এই জন্য স্টিমের আন্ডারে যারা যারা পড়ে তাদের স্যালারি রিকোয়ারমেন্ট ফর ব্লু কার্ড লোয়ার দেন দ্য আদার প্রফেশনস। ওকে 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 সেটা হচ্ছে অ্যারাউন্ড 40,000 ইউরো পার ইয়ার। হুম। এটা হইলে হচ্ছে সে ব্লু কার্ডের জন্য অ্যাপ্লিকেবল হবে। অ্যাপ্লিকেবল অর্থাৎ আমি যদি তোর কথাটাকে একদম একটু কাইন্ড অফ র‍্যাপ আপ করি তাহলে হুম। হচ্ছে যে একজন একাডেমিক এমপ্লয়ি যে ফার্স্টে একদম ধর কাইন্ড অফ একাডেমিক এমপ্লয়ি হিসেবে সে ফার্স্ট জবে ঢুকলো অথবা পিএইচডি স্টুডেন্ট হিসেবে ফার্স্ট জবে ঢুকলো, সে যদি 45,000 ইউরো পার ইয়ার 44,000। অথবা 44,000 ইউরো পার ইয়ার সে জব কন্ট্রাক্টটা পায়, তাহলে হচ্ছে সে ব্লু কার্ডের জন্য এলিজেবল। হ্যাঁ, সে অটোমেটিক্যালি ব্লু কার্ড, অটোমেটিক্যালি ব্লু সে কার্ড হচ্ছে হয়ে ব্লু যাবে। কার্ডের আর জন্য এলিজেবল এবং সে যদি এখন বর্তমান ল অনুযায়ী সে যদি 2 বছর এই জবটা ফুল টাইম হিসেবে কন্টিনিউ করতে পারে তাহলে তো সে মনে হয় পিআর এর জন্য হ্যাঁ, মানে অ্যাপ্লিকেবল হয়ে যাবে, হ্যাঁ এলিজেবল হয়ে হ্যাঁ, যাবে। জব কন্ট্রাক্ট, ফুল টাইম জব কন্ট্রাক্টে তাকে 2 বছর জার্মানিতে চাকরি করতে হবে হুম। এবং তার জার্মানি থেকেই কমপ্লিট করা একটা ডিগ্রি থাকতে হবে। হুম। তাহলে সে হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করতে পারবে। পিআর এর ক্ষেত্রে আমার মনে হয় যে আরো কিছু ক্রাইটেরিয়া আছে যেগুলো ফলো করতে হয়, যেমন জার্মান ল্যাঙ্গুয়েজ এবং এছাড়া আরো কিছু ক্রাইটেরিয়া আছে যেগুলো ফলো করলে আসলে পিআর এর জন্য অ্যাপ্লাই করা যায়। এবং এখন যেহেতু ডুয়াল সিটিজেনশিপও অ্যালাউ করতেছে জার্মানি, সো একটা টাইম পরে যে সে সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারে। তো এটা ছিল তো একাডেমিক সাইডের। আমি এখন জানতে চাচ্ছি ইন্ডাস্ট্রি লেভেলে এন্ট্রি পজিশনের জন্য স্যালারি রেঞ্জটা কেমন থাকে বা কেমন ইনক্রিমেন্ট পায় আসলে? আচ্ছা, এটা আসলে আমি বলবো এটা একটা ভেরি নাইস কোয়েশ্চেন বিকজ হচ্ছে এখানে নরমালি ইন জেনারেল ইন্ডাস্ট্রি লেভেলে একটা যে এন্ট্রি পজিশনে জবের যে স্যালারি রেঞ্জ থাকে সেটা হচ্ছে আমার এক্সপেরিয়েন্স থেকে 45,000 অথবা 45,000 ইউরো থেকে 60,000 ইউরো পার ইয়ার। এটা হচ্ছে বেশিরভাগ আমার এক্সপেরিয়েন্স থেকে আমি বলতে পারি বেশিরভাগ ইন্ডাস্ট্রিতে এই রেঞ্জের মধ্যে থাকে এবং রেঞ্জটা হচ্ছে 45 থেকে 60। হ্যাঁ 45 থেকে 60,000 ইউরো পার ইয়ার। ওকে। তো এটা হচ্ছে একটা বেসিক। তো এটা এক্সেপশনাল কেসে আমার মনে হয় যে এর থেকে বেশিও এন্ট্রি পজিশনে হয়তো বা হতে পারে তার যদি এক্সপেরিয়েন্স থাকে অথবা স্কিল সেট থাকে। এবং এই ইনক্রিমেন্ট লেভেলটা আমি যদি বলি তাহলে আমি বলবো যে এটা তার স্কিল সেট অনুযায়ী এবং প্রমোশনের সে যদি প্রমোশন তার অন্যান্য সফট স্কিল এবং টেকনিক্যাল স্কিল সবগুলোর সমন্বয়ে যদি সে আসলে এবং অবশ্যই ল্যাঙ্গুয়েজ স্কিল সবকিছুর ইয়াতে যদি সে আসলে লিডারশিপ পজিশনগুলোতে যেতে পারে তাহলে তার ভেরি বিগ একটা ইনক্রিমেন্ট হতে এখানে পারে। আমার একটা প্রশ্ন, বাংলাদেশে যেমন দেখা যায় যে যারা প্রাইভেট সেক্টরগুলোতে জব করে তারা কিছুদিন পর পর কোম্পানি সুইচ করে, বা ইউএসএ তো আমি দেখছি যে কোম্পানি সুইচ করে কারণ ওকে 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 অন্য কোম্পানিতে বেশি স্যালারি দিচ্ছে তাদেরকে। তো জার্মানিতেও কি? হ্যাঁ এক্স্যাক্টলি, এটা আমি বলবো যে এটা আসলে কাইন্ড অফ একটা গ্লোবাল সেম পার্সপেক্টিভ আর কি। হ্যাঁ, সে যদি আমার মনে হয় জার্মানরা এই জায়গায় দুইটা জায়গায় আমি বলবো একটু কাইন্ড অফ একটা জড়তা তাদের মধ্যে আছে। আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি দেখছি যে বেশিরভাগ জার্মান অনেক বেশি কোম্পানি সুইচ তারা করে না। এটা কালচারাল একটা নরম। কালচারাল একটা কাইন্ড অফ হয়তো Okay. তার পুরো একটা ওয়ার্ক লাইফের যে ধর 30 বছরের যে এক্সপেরিয়েন্স লাইফ অথবা ওয়ার্ক লাইফ তার মধ্যে সর্বোচ্চ সে 3টা অথবা 4টা এক্সপেরিয়েন্স মানে ম্যাক্সিমাম কোম্পানি সুইচ করছে। তো এই জায়গায় হয়তো অনেক বেশি করে না, কিন্তু সে অবশ্যই হয়তোবা সারা জীবন একই কোম্পানিতে থেকে যায় এমনও আছে, আবার হয়তোবা সে সুইচও মানে করে। তবে এখন যে ট্রেন্ডটা আমি দেখতেছি এখনকার জার্মানরা অথবা ইয়াং জেনারেশন জার্মানরা আসলে অনেক সুইচ করে। বিকজ নর্মালি হচ্ছে সে যখন সুইচ করে একটা কোম্পানি থেকে আরেকটা কোম্পানিতে অথবা লিডারশিপ পজিশনের জন্য অথবা যে কোনো কিছুর জন্য সে যখন সুইচ করে সেজন্য সে কিন্তু একটা বিগ ইনক্রিমেন্ট পেতে পারে।
হ্যাঁ হ্যাঁ, বিগ ইনক্রিমেন্ট নিয়ে নরমালি সুইচ করতে পারে আর কি, যেটা সাধারণ জীবনে একই কোম্পানিতে থেকে গেলে হয়তো বা ওই ইনক্রিমেন্ট লেভেলটা অনেক ক্ষেত্রে কম হয়। তো এই জায়গায় আমি বলবো যে সে যদি একটা তার স্কিলসে সফট স্কিল অ্যান্ড টেকনিক্যাল স্কিল সবগুলোর কম্বিনেশনে সে যদি নিজেকে লিডারশিপ পজিশনে নিয়ে যেতে পারে, তাহলে হয়তো বা সে কোম্পানি সুইচ করলে বিগ বিগ ইনক্রিমেন্ট হতে পারে। তবে এখানের মধ্যে একটা কাইন্ড অফ গ্লাস সিলিং আছে। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, সর্বোচ্চ আসলে কত টাকা একজন জার্মান অ্যাজ এ এমপ্লয়ি, হ্যাঁ, আমি পেতে পারি। আমার এক্সপেরিয়েন্স থেকে আমি বলতে পারি যে হয়তোবা আমার দেখা আমি বলতে পারি যে সর্বোচ্চ 1,20,000 অথবা 120,000 কাইন্ড অফ 1,20,000 এরকম ইউরো একটা পার ইয়ার। হ্যাঁ, এটা সে হয়তোবা ম্যাক্সিমাম একদম লিমিট। ম্যাক্সিমাম লেভেল অথবা সর্বোচ্চ এর থেকে হয়তোবা বেশিও, হয়তোবা 1,50,000 ইউরো পার ইয়ার হয়তোবা সে স্যালারি ড্র করতে পারে। সে যদি কিন্তু হয়তোবা সিইও হয় অথবা ভিপি হয়, ভাইস প্রেসিডেন্ট হয় অথবা এই ধরনের ইয়া হয়। এইটাই মনে হয়। এটা সেক্ষেত্রে মনে হয় একাডেমি অনেক পিছিয়ে আছে জার্মানিতে, কারণ হুম, ইনক্রিমেন্ট আসলে এরকম এরকম হয় না আসলে। হুম, 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 আরো একটা একাডেমিয়াতে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হুম, হচ্ছে একাডেমিয়াতে একটা ইনস্টিটিউটে হুম, জার্মান ল অনুসারে 12 বছরের বেশি সময় কাজ করলে হুম। সেই ইনস্টিটিউট তাকে পার্মানেন্ট কন্ট্রাক্ট দিতে বাধ্য। ওকে, ওকে। কিন্তু রিসার্চ ইনস্টিটিউট গুলা এবং ইউনিভার্সিটি গুলা এই পার্মানেন্ট কন্ট্রাক্টটা দিতে চায় না। হুম, হুম। কারণ এটার পিছনে তাদেরও একটা লজিক আছে। কারণ তারা চায় ফ্রেশ আইডিয়াস, ফ্রেশ পিপল। লাইক যখন একজন মানুষ পিএইচডি কমপ্লিট করতে পারে সে 6 বছর, হুম, 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 এবং পিএইচডির পরে পোস্টডক হিসেবে সে আরো 6 বছর কাজ করতে পারে। এরপরে সে সাধারণত অনেক বেশি কোয়ালিফাইড হয়ে যাচ্ছে। হুম, তার হুম, হুম। হাতে অনেকগুলো প্রজেক্ট থাকে, অনেক প্রজেক্ট তাকে আনতে হয়। তো ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট গুলা যেটা চায় সেটা হচ্ছে ফ্রেশ আইডিয়াস, নতুন মানুষ যারা এসে পিএইচডি করবে, নতুন কাজ করবে, নতুন কাজ শিখবে। সো ওরা এটাকে প্রমোট করে ওকে। টু আমার আ আ মেক স্পেস ফর নিউ কামার্স। সো ওকে। নরমালি দেখা যায় একাডেমিয়াতে যেটা হয় যে যদি আনটিল এন্ড আনলেস হুম, হুম। কেউ প্রফেসরশিপ, জুনিয়র প্রফেসরশিপ বা এই ধরনের কোনো পোস্ট সে অ্যাচিভ করতে পারছে, তাহলে তাকে ইউনিভার্সিটি চেঞ্জ করতে হয় অথবা ইনস্টিটিউট চেঞ্জ করতে হয়। সে বাধ্য থাকে চেঞ্জ করতে, ওকে, কারণ একটা টাইম পরে তাকে আর কন্ট্রাক্ট দেওয়া হয় না। ওকে, ওকে, আমি বুঝতে পারছি। আচ্ছা, আমার মনে হয় এই জায়গার পরে এই স্যালারি অ্যান্ড পিআর অ্যান্ড এভরিথিং আমার একটা জায়গায় কমন গ্রাউন্ড আছে আমাদের হুম, একাডেমিক এবং হচ্ছে ইন্ডাস্ট্রি। সেটা হচ্ছে মিনিমাম যে থ্রেশহোল্ড সেটা হচ্ছে কাইন্ড অফ 44 44,000 ইউরো। এরকম একটা। এই ধরনের একটা যদি স্যালারি রেঞ্জে তারা হুম, শুরু করে, তারপর হচ্ছে সে একই জায়গায় ২ জায়গাতেই যদি তারা ২ বছর কাজ করে তাহলে সে পিআর এর জন্য পিআর পেতে পারে। এলিজিবল হুম, হয়, এবং তার সাথে কিছু নির্দিষ্ট স্কিল সেট লাগবে, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড এভরিথিং। হুম। এইটার একটা জায়গায় আরেকটা জায়গায় হচ্ছে যে আসলে আ এই যে সবকিছুর পরে আমরা যে এখন নতুন একটা এরাতে চলে আসলাম, সেটা হচ্ছে কি কাইন্ড অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এরা। ঠিক আছে? যে তো কোয়েশ্চেনটা হ্যাঁ, আমরা সবথেকে বেশি সবচেয়ে বেশি শুনছি কাইন্ড অফ রিসেন্টলি। ফেস করি আরকি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এরা। তো এই এরাতে এসে আসলে তোর যেই জব সেক্টরটা আছে, হ্যাঁ? যে একাডেমিয়া সেটা আসলে কিভাবে ইফেক্টেড হচ্ছে অথবা চেঞ্জ হচ্ছে হুম। অথবা সেটা কিরকম হতে পারে সেটা? তোর কি মনে হয়? আহ কি হতে পারে? অথবা আমি সেটা কিভাবে তোরা এটার সাথে অ্যাডপ্ট করতেছস? যদি আমি এই কোয়েশ্চেনটার অ্যান্সার করি যে হুম, এআই কি রিসার্চারদের জবকে রিপ্লেস করবে? হুম, 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 আমি বলব না, হুম, 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 এটা করা পসিবল না। হুম, 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 কারণ আ এআই এআই নতুন ইনফরমেশন জেনারেট করতে পারে না। এআই হ্যালুসিনেট করে নতুন ইনফরমেশন। হুম, হুম, নতুন আইডিয়া ওরা হুম, জেনারেট করতে পারে না, ওরা হ্যালুসিনেট করে। হুম, So you always need a human mind to ওকে, generate new things, হুম, to conceptualize and to do those things. ওকে। For that you will always need researchers. But AI যেটাতে সবথেকে বেশি ইম্প্যাক্ট ফেলছে সেটা হচ্ছে স্টুডেন্ট অ্যাসিস্ট্যান্ট জবগুলোর ক্ষেত্রে। অর্থাৎ আমরা যদি একদম ১ম এ চলে হ্যাঁ, যাই যে হ্যাঁ। একদম বিগিনিং যে জব। বিগিনিং লেভেলে যেই আমি একটা স্টুডেন্ট অ্যাসিস্ট্যান্ট হায়ার করব হুম, আমার কিছু কাজ করে দেওয়ার জন্য। কারণ আমার হাতে আরো অনেক কিছু আছে যেগুলো আমি করতে যেয়ে ওই কাজগুলো করার সময় পাচ্ছি না, এবং ওকে। আরেকজন একটা স্টুডেন্ট একটা নতুন কিছু শিখবে এবং তাকে আমার পে করতে হবে। বাট এখন এআই টুলস গুলা এত ডেভেলপ করতেছে ডে বাই ডে যে ওই কাজগুলা আমি এআই টুল দিয়ে করায় ফেলতে পারতেছি। আচ্ছা, সো তাহলে সেই জায়গায় আমার একটা কোয়েশ্চেন আছে যে স্টুডেন্টরা যদি ওই জবগুলা ক্র্যাক করতে চায় তাহলে তাদেরকে কি করতে হবে? ইউ নিড টু লার্ন হাউ দ্য এআই টুলস ওয়ার্ক। ওকে, ওকে। ওকে, সো ফর এক্সাম্পল আগে একটা কাজ করতে যদি ফর এক্সাম্পল ৮০ ঘন্টা সময় লাগতো ইন টোটাল, এখন একটা এআই টুলের হেল্প নিয়ে
সেই কাজটা মেবি 40 আওয়ার্সে করা পসিবল, মেবি লেস দেন দ্যাট। হ্যাঁ, সো তোমাদেরকে এই আপ টু ডেট এআই সিস্টেম গুলাকে জানতে হবে, কারণ অ্যাজ আ জার্মান পারসন তারা নতুন টেকনোলজি অ্যাডাপ্টেশনে অনেকটা স্লো, এবং তারা অনেক এথিক্যাল এবং প্রাইভেসি এইসব জিনিস নিয়ে অনেক কনসার্ন, বিশেষ করে রিসার্চ ফিল্ডে। কারণ এখানে ডেটা অনেক অনেক ভ্যালুয়েবল একটা জিনিস। আমার মনে হয় ইন্ডাস্ট্রিতেও সেম, ডেটা অনেক ভ্যালুয়েবল একটা জিনিস। সো ডেটা ডেটা শেয়ার করার ক্ষেত্রে এআই টুলগুলোর ক্ষেত্রে কেউই ফ্লেক্সিবল না। তো সেই ক্ষেত্রে কিছুটা স্লো হইলেও আমার মনে হয় যে এআই ডিরেক্টলি আমাদের জব মার্কেটটার উপর ইফেক্ট করবে না, বাট আরো মোর এফিশিয়েন্ট করবে আর কি। ইন্ডাস্ট্রিতে কি এআই এর ইন্টিগ্রেশনটা ভালোভাবে হচ্ছে? আমার মনে হয় হ্যাঁ, এই জায়গায় আসলে আমাদের আমরা যেহেতু ইন্ডাস্ট্রিতে কাজ করি, তো আমাদের প্রত্যেকটা মাদার কোম্পানি কাইন্ড অফ অবশ্যই হচ্ছে কাইন্ড অফ কি প্রফিট হাংরি। তো তারা যেভাবেই হ্যাঁ ক্যাপিটালিস্ট যেটা যায়, তারা চায় হচ্ছে যেভাবে হোক একটা এমপ্লয়িকে বাদ দিয়ে সেই কাজটা যদি এআই দিয়ে করা যায় তাহলে হচ্ছে আরো ভালো, অথবা যে কোনো একটা কিছু যদি এআই দিয়ে করা যায় তাহলে তাকে এমপ্লয়িকে বেতন দিতে হচ্ছে না অথবা। তো তাহলে অ্যাজ এ ইন্ডাস্ট্রিয়াল পার্সন তুমি কিভাবে টিকে থাকবা? তো যেই ইন্ডাস্ট্রিয়াল পার্সনটা অথবা এক্সপার্ট পার্সনটা ওই এআই টুলটা চালানো ব্যাপারটাকে শিখতে পারবে, যে ওই এআই টুলটাকে তুই যেটা বললি সে নিজে কোনো কিছু তো হ্যালুসিনেট করতে পারে না, সে সবসময় হ্যালুসিনেট করে, সে নিজে কোনো কিছু চালাতে হয়, তাকে আরেকজন চালাইতে হয়। তো যেই মানুষটা ওই এআই টুলগুলো ইউজ করে নিজেকে আরো সেট তৈরি করতে পারবে, নিজেকে আরো স্কিলফুল করে ফেলতে পারবে, সেই মানুষটা আসলে ইন্ডাস্ট্রিতে টিকে থাকবে। আদারওয়াইজ সে হচ্ছে ইন্ডাস্ট্রি থেকে ঝরে যাবে। তো আমার মনে হয় যে এই জায়গায় যারাই এইখানে ইন্ডাস্ট্রিতে ভবিষ্যতে আসার কথা চিন্তা করতেছে, তারা তার স্পেসিফিক ফিল্ড রিলেটেড কিভাবে এআইটাকে ইন্টিগ্রেট করতে হয় সেই জিনিসটা সম্পর্কে আসলে বেসিক্যালি কিছু জিনিসগুলোকে জানতে হবে আর কি, আদারওয়াইজ সে আসলে পিছনে পড়ে যাবে। একদম লাস্টে চলে আসছি আমরা আমাদের পডকাস্ট সিরিজটা সেকেন্ড এপিসোডেও। তো আমরা অ্যাজ ইউজুয়াল হচ্ছে কিছু সারপ্রাইজ কোয়েশ্চেন রাখছি, তো তাসিন যদি একটা একটা করে তুলে তাহলে এরপরে স্টার্ট আমি করলাম। ভেরি গুড কোশ্চেন। আর ফুড ফ্রি ইন মাই ফিল্ড? ওকে, আসলে আমার মনে হয় না ফুড ফ্রি। আমি আমার একটা এক্সপেরিয়েন্স শেয়ার করতে পারি। সো আমি একটা প্রজেক্ট মিটিং এ গেছিলাম, এন্ড লাঞ্চ ওখান থেকে অফার করছে, এন্ড একটা গ্রুপ ডিনার ছিল। সো আমার মাথা অটোমেটিক্যালি যে এটা তো পেইড হবে। সো ওখানে যে একটা রেস্টুরেন্টে ছিল, আমি ওখানে একটা ডেজার্ট অর্ডার করছি যেটা প্রায় 20 ইউরো, এন্ড ওটা খাইছি মজা করে। হ্যাঁ, ভেরি ফানি। যখন আমি বের হচ্ছি আমার ইয়াদের সাথে, তখন দেখি যে সবাই লাইন দিয়ে যে যার বিল পে করতেছে, এন্ড আই ওয়াজ লাইক ওকে, আমি যদি জানতাম আমাকে 20 ইউরো পে করতে হবে তাহলে আমি ডেজার্টটা খাইতাম না হয়তোবা। সো একাডেমিয়াতে ফুড ফ্রি না, সার্টেন কেসেস। ওকে, থ্যাংক ইউ। এখন আমারটা, মেইন কালচারাল শক কি আমার জব ফিল্ডে? ওকে, আমার মনে হয়েছে যে মেইন যে কালচারাল শকটা আমি পাইছি জার্মানিতে এসে, সেটা হচ্ছে যে আমার জন্মদিন, স্বাভাবিকভাবে এখানে জন্মদিন প্রত্যেকটা কালচার ওয়ার্ক যেই স্টেশনগুলো আছে সেখানে সবাই খুব সেলিব্রেট করে। তো এখানে নিজের কেকটা নিজে বানাই নিয়ে যেতে হয় আর কি। হ্যাঁ, এটা আমি জানতাম না। তো আমি হচ্ছে উইথাউট এনি কেক আমি ওখানের মধ্যে গেছিলাম। তো আমার একটা কলিগ আমাকে বলছে যে তানজিৎ কেক কই? হ্যাঁ, তো আমি স্বাভাবিকভাবে এক্সপেক্ট করছি ওরা আমার কলিগরা হচ্ছে আমার জন্য কেক নিয়ে আসবে, কিন্তু আমরা বাংলাদেশে হয়। তো আমি গেছি হচ্ছে, আমি তো হোয়াট ইজ দিস, মানে আমি কেক কই, আমি তো ভাবছি কেউ হয়তো বলে, এরপর ওরা আমাকে বলছে না তোমার কেক তোমাকেই বানাই নিয়ে আসতে হবে তোমার জন্মদিনে। মানে আমি পুরো আকাশ থেকে পড়ছি আর কি। যাই হোক, এটা আমি সেই জন্মদিনে আমি কেক কাটি নাই আমার কলিগদের সাথে। তো এটা আমার সবচেয়ে মজার এক্সপেরিয়েন্স বলা যায়, কালচারাল শক। আমি আমার কাজকে কোন গান দিয়ে প্রকাশ করব? হ্যাঁ, আমার মনে হয় কাজে আমি যখন স্ট্রেস ফিল করি আমি আর্টসেলের গান শুনি। আমি আমার কাজকে আর্টসেলের গান দিয়ে এক্সপ্লেইন করব। হ্যাঁ। তোর ক্ষেত্রে কি গান? আচ্ছা, তো আমার মনে হয় যে আমি যে ফিল্ডে কাজ করি আমাকে কেউ কখনো সাহায্য করে না, নিজের যেই চরকা সেটাতে নিজেকেই তেল দিতে হয়। তো যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে টাইপের এই গানটাই আমি আমার ওয়ার্ক লাইফে ব্যালেন্সের জন্য সবচেয়ে করব। আচ্ছা, এরপর আমারটা আসি, সেটা হচ্ছে হাউ ডু ইউ ম্যানেজ ইউর স্ট্রেস? ভেরি গুড কোশ্চেন। আমি আমার স্ট্রেসটাকে ম্যানেজ কিভাবে করি আমার ওয়ার্ক লাইফে, সেটা হচ্ছে যে আমি আমার কাজকে আসলে কখনোই আমার লাইফের উপরে প্রায়োরিটি দিই না। আমি আমার কাজকে আমার কাজের মতোই রাখি। আমি আমার লাইফকে বলি যে আমার লাইফ আমার কাজ
পডকাস্টের আমার লাইফের একটা পার্ট, আমার কাজ। এটা আমার কাজটাই আমার লাইফের পুরোটা অংশ না আর কি। তো এই জিনিসটা আমি যখন প্রথমে চিন্তা করি, এই জিনিসটা মাথায় রেখে যখন আমি কাজ করি, তখন হচ্ছে আসলে আমার কাজ নিয়ে অনেক বেশি স্ট্রেসফুল আমি নর্মালি হই না। এটা আমার একটা কাইন্ড অফ তোর কিরকম মনে হয়? আমি তো কাজ নিয়ে অনেক স্ট্রেস করি। ওকে, আচ্ছা। আমি কাজ নিয়ে অনেক স্ট্রেস করি এবং এটার ইফেক্ট আমার লাইফেও পড়তেছে। ওকে, সো কোনো টিপস আছে কিভাবে এটা ম্যানেজ করতেছিস? আমি এখন যেটা করতেছি, আমি হাঁটি। ওয়াও, আমি এখন হচ্ছে হাঁটা শুরু করেছি। আমি তো একটা হিমু টাইপের অবস্থা। হ্যাঁ, একটা কলিগকে দেখছি, ওকে দেখি প্রায় করিডোরে হাঁটতে থাকে ওয়াও, কোনো কারণ ছাড়া। পাঞ্জাবি পরে টোরে হাঁটোস হলুদ? না, আমি র্যান্ডমলি যেভাবে যখন অনেক স্ট্রেস ফিল করি আমি তখন হাঁটতে বের হয়ে যাই। ওকে, নাইস। হাঁটলে আমার মনে হয় যে স্ট্রেসটা একটু কমতেছে অথবা ওকে, তাহলে So, থ্যাংক এটাই ইউ। শেষ ছিলাম। থ্যাংক ইউ Thank আমাদের you. ব্রেনব্রিজ গ্লোবালের সেকেন্ড যে পডকাস্ট সিরিজ আছে সেখানে আমাদের সবার সাথে থাকার জন্য। আমাদের আরো অনেক ডিফারেন্ট এক্সপার্টের সাথে হচ্ছে আমরা এই পডকাস্ট সিরিজগুলো করার প্ল্যান করতেছি। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে তাদের স্পেসিফিক ফিল্ডে, আপনারা আমাদেরকে মেসেজ করতে পারেন। আমাদের ইউটিউব চ্যানেল আছে, সেখানে আপনারা কমেন্ট করতে পারেন, এবং ইনস্টাগ্রাম আমাদের যেই আইডি আছে সেখানের মধ্যে আপনারা মেসেজ করতে পারেন, ফেসবুকে করতে পারেন। এবং কোন ধরনের পডকাস্ট, কোন স্পেসিফিক ফিল্ডে আপনারা পডকাস্টগুলো শুনতে চান, ইন্টারেক্টিভ আলোচনাগুলো শুনতে চান, কোন কোন টপিকে শুনতে চান, সেটা আমাদেরকে জানান। আমরা চেষ্টা করব সেই স্পেসিফিক ফিল্ডের মানুষগুলোকে আপনাদের সামনে এনে সেই স্পেসিফিক টপিকগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে। এই ব্রেনব্রিজ গ্লোবাল সবসময় বাংলাদেশি ট্যালেন্টদের সাথে থাকবে, গ্লোবালি তাদেরকে রিপ্রেজেন্ট করার জন্য, তাদেরকে আরো বেশি স্কিলফুল করার জন্য। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ তানজিদ।